আমাদের বাংলায় জানা অজানা জমিদার বাড়ি এবং রাজবাড়ির সংখ্যা নেহাত কিন্তু কম ছিল না। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় এদের মধ্যে বেশিরভাগই নিজেদের সম্পদ এবং ক্ষমতা দুটোই হারায়। এই পরিবারগুলি নিজেদের জীবন পুনর্গঠন করার জন্য ছত্রভঙ্গ হতে শুরু করে এবং এদের মধ্যে অধিকাংশই ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। তবে এর মধ্যে বেশ কিছু ব্যতিক্রমও ছিল, যেখানে বংশের কোনো এক উত্তরসূরি তার পূর্বপুরুষদের বানানো ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি কিংবা জমিদার বাড়িকে সংস্কার করে হেরিটেজ প্রপার্টিতে রূপান্তরিত করেন। আবার কিছু ক্ষেত্রে মালিকানা হস্তান্তরের পর নতুন মালিক সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়িকে এক নতুন রূপ দেন। কলকাতার উপকণ্ঠে বজবজের কাছে বাওয়ালি রাজবাড়ি সেই রকমই একটি হেরিটেজ প্রপার্টি। আজকে একদিনের ডে প্যাকেজে আপনাদের নিয়ে যাব বাওয়ালি রাজবাড়ি, আর তার সঙ্গে ঘুরে দেখাবো বজবজের আশেপাশে ছড়িয়ে থাকা কিছু অনবদ্য ঐতিহাসিক দর্শনীয় স্থান। চলুন শুরু করা যাক। মর্নিং। আজকের ব্লগ শুরু হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে, আর তার পাশেই আছে টালিগঞ্জ ট্রেন স্টেশন। এখান থেকে যাব বজবজ। ইউটিএসটা কাজ করছে না, একটু কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। 5 মিনিট আগে ট্রেনটা বেরিয়ে গেল। ইউটিএসটা কাজ করলে হয়তো ট্রেনটা পেয়ে যেতাম। আসলে এখানে ঘন্টায় ঘন্টায় ট্রেন থেকে, পরের ট্রেন মোস্ট প্রবলি বোধ হয় 9:40 ওয়েট করতে হবে এখন। শিয়ালদার সাউথ সেকশন থেকে প্রতি ঘন্টায় আছে বজবজ লোকাল, পৌঁছতে সময় লাগবে 50 মিনিট মতো। কলকাতা মূল শহর থেকে বজবজের দূরত্ব 25 কিলোমিটার, সুতরাং ড্রাইভ করেও অনায়াসেই পৌঁছে যাওয়া যায়। সেদিন বজবজ পৌঁছে রাজবাড়ি যাওয়ার আগে দেখে নিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। পৌঁছে গেলাম বজবজ, মোটামুটি আধ ঘন্টা লাগে আপনার টালিগঞ্জ থেকে, আর শিয়ালদা থেকেও 1 ঘন্টা ম্যাক্সিমাম 50-55 মিনিট লাগে। এবার এখান থেকে দেখতে হবে এখানকার জায়গাগুলো ঘুরে দেখার জন্য কোনো অটো রিজার্ভে পাওয়া যায় কি যায় না, খোঁজ করে দেখি, করে জানাচ্ছি। স্টেশন থেকে একটা অটো ভাড়া করলাম। এখানকার নিয়ম হচ্ছে রিজার্ভ করতে পরে ঘন্টায় আপনার থেকে নেবে 200 টাকা। একে নিয়ে মোটামুটি আমি প্রথমে সমস্ত দর্শকপ্রিয় জিনিসগুলো দেখে নেব। যে প্রথম স্পট হলো চিত্রগঞ্জ কালীবাড়ি, বা যেটাকে বলা হয় ওয়েল নোন অ্যাট বজবজ কালীবাড়ি। চলুন ভেতরে যাওয়া যাক, দেখতে হবে চপ্পল কোথায় খুলতে হয়। তারপরে ঠিক পেছনেই হচ্ছে এখানকার শ্মশান ঘাট। এখানে কিন্তু শুধুমাত্র কালী মন্দির নেই, কালী মন্দিরের সঙ্গে শিবজির মন্দির আছে, রামকৃষ্ণ মা শারদা মার ছবিও রাখা আছে একদম গঙ্গার ধারে। এখন গঙ্গাতে ভাটা চলছে। হুগলি নদীর তীরে অবস্থিত এই কালী মন্দিরটি স্থাপিত হয় ইংরেজির 1892 খ্রিস্টাব্দে। কথিত আছে বিশু পাত্র নামে এক ডাকাত এই মূর্তিটি লুট করে আনেন, কিন্তু মূর্তি লুট হওয়ার পর সেই ডাকাত অসুস্থ হয়ে পড়ে এবং দেবীর স্বপ্নাদেশ পান যে দেবী এই জায়গাতেই পূজিত হবেন। এরপরে ডাকাত সর্দার দেবী মূর্তিটি দয়াল ঠাকুর নামে এক পণ্ডিতের হাতে তুলে দেন এবং দয়াল ঠাকুর এখানেই দেবী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। মা কালী চতুর্ভুজা, খড়গধারিণী, মুন্ডমালিনী। মায়ের জিহ্বা সোনায় তৈরি, তবে এখানে মায়ের পায়ের নিচে শিব ভগবানের কোনো মূর্তি নেই। আজকের দ্বিতীয় গন্তব্য হচ্ছে বজবজের পুরনো রেল স্টেশন। এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্মসভা থেকে ফিরে এসেছিলেন নিজের সেই আর্থ ব্রেকিং বক্তৃতা দিয়ে, তখন এইখানেই এসেই প্রথম ভারতবর্ষে আসেন এই বজবজে, এবং এই যে সামনে স্টেশনটা, এই স্টেশনে এসেই তিনি বিশ্রাম করেছিলেন তার পরবর্তী কলকাতার ট্রেন ধরার জন্য। বজবজ পুরাতন রেল স্টেশন সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে রয়েছে উপেক্ষা আর অবহেলা। 1893 খ্রিস্টাব্দে শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে
স্বামীজির সেই বক্তৃতা আমাদের সবারই জানা। সেই ঘটনার 4 বছর পর 1897 সালে স্বামীজি দেশে ফিরে আসেন এবং এই বজবজের এই স্টেশন থেকেই কলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরেন। এই স্টেশনেরই একটি ছোট্ট ঘরে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। আজও প্রত্যেক বছর 19শে ফেব্রুয়ারি এই দিনটিকে স্মরণ করে এখানে অনুষ্ঠান উদযাপিত হয়, কিন্তু ব্যাস ওইটুকুই। বাকি সারা বছর পড়ে থাকে সম্পূর্ণ অবহেলিত। না এটিকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে, না সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয়েছে। আর আমার মতো ছোট্ট ইউটিউবাররা যখন আপনাদের কাছে এই জায়গাটিকে তুলে ধরার চেষ্টা করছে, তখন বাধা দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজই। আমাদের না ঘরশত্রু বিভীষণ, জানেন তো। এখানে এক ভদ্রলোক বসে আছে, জানি না উনি কী চার্জে আছেন, হয়তো রেলওয়েজের। এসে বলছেন যে এখানে ফটোগ্রাফি নেওয়া যাবে না, ভিডিওগ্রাফি নেওয়া যাবে না। এই ধরনের লোকেদের জন্য না, এই ধরনের লোকেদের জন্য আমাদের পশ্চিমবঙ্গের যে ইতিহাস আছে, যে এই জায়গাটার ইম্পর্টেন্স বুঝতে পারছেন তো, যে ডেসক্রিপশনটা শুনলেন, সেখানে নেওয়া যাবে না। বলছে আপনি কে, এখানে স্ন্যাপ নেওয়া যায় জানেন না, এমন হচ্ছে আপনি লিখে রেখেছেন কোথাও। মানে শেম অন দিস গাইজ, এরা রেলওয়েজ স্টাফ, অ্যান্ড শেম অন দিস গাইজ, যে এইসব জায়গার ফটো তুলতে দেবো না এইসব করে এই জায়গাটার অ্যাকচুয়ালি যে গরিমাটা, সেটাকে কিন্তু এরা লঘু ডাইলুট করে দিচ্ছে। ইন্ডিয়ান রেলওয়েজ, আপ টু ইউ। আপনাদের আমি ট্যাগ করবো এই ভিডিওতে, আপনারা দেখুন কিছু করা যায় নাকি। পুরাতন রেল স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের এক বর্বর হত্যালীলার সাক্ষী কোমাগাতামারু স্মৃতিসৌধ। ঘটনার সূত্রপাত প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 সালের 4 এপ্রিল জাপানি জাহাজ কোমাগাতামারুতে 376 জন ভারতীয় নাগরিককে নিয়ে তৎকালীন ব্রিটিশ শাসনাধীন হংকং থেকে কানাডার উদ্দেশ্যে পাড়ি জমান ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান ঠিকাদার বাবা গুরদিত সিং। উদ্দেশ্য ছিল এই মানুষগুলোর জন্য উন্নত জীবনযাত্রা এবং জীবিকার সন্ধান। কিন্তু কানাডার আইনভঙ্গের অভিযোগে ইমিগ্রেশন অফিসাররা জাহাজটিকে ভ্যাঙ্কুভারে নোঙরি করতে দেয়নি এবং ওই অবস্থায় বন্দরে ফেলে রাখে পরবর্তী 2 মাস, এবং তারপরে ওই অবস্থায় ওই জাহাজটিকে ভারতে ফেরত পাঠিয়ে দেয়। ক্লান্ত, অভুক্ত, শ্রান্ত যাত্রীদের নিয়ে কোমাগাতামারু বজবজে নোঙর করে 26শে সেপ্টেম্বর 1914। কিন্তু আগে থেকেই প্ল্যান করা ছিল এই যাত্রীদের কলকাতা বা অন্য কোনো জায়গায় ছাড়া হবে না, সরাসরি পাঞ্জাবে নিয়ে যাওয়া হবে বজবজ রেল স্টেশন দিয়ে। কিন্তু এই প্রস্তাবে সম্মত ছিলেন না বাবা গুরদিত সিং, আর তাই নিয়ে মতবিরোধ শুরু হয় তৎকালীন সুপারিনটেন্ডেন্ট মিস্টার ইস্টউডের সঙ্গে। সেই মতবিরোধ থেকে শুরু হয় লাঠিচার্জ এবং তারপরে যাত্রীদের ওপর নির্বিচারে গুলি। সরকারি হিসেবে সেদিন এই বর্বর হত্যালীলায় 21 জন যাত্রী প্রাণ হারান। সবুজ ঘাসে ঢাকা সেই রক্তাক্ত জমিতেই তৈরি হয়েছিল এই কোমাগাতামারু স্মৃতিস্তম্ভ, যার উদ্বোধন করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এই পেছনে ছিল এই পুরনো রেল স্টেশনটা, তার ঠিক অপোজিটে এইখানে হচ্ছে সেই কোমাগাতামারু, বা যেটাকে বলা হয় দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ। ওখানে তো ফটো তুলতে দিল না, আর এখানে তালা দেওয়া, ভেতরে ঢুকতে পারলাম না। তাই বাইরে থেকে ছবি তুললাম, ভিডিও করলাম, আর ইতিহাসটা আপনাদের কাছে বর্ণনা করলাম। বজবজের মেইন যে 3টে জায়গা দেখার পরে যেখানে যাচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে ওছিপুর। বেশ অনেকটা, প্রায় 12-13 কিলোমিটার অটোতেই করে যাচ্ছি, যে আমাদের স্টেশনে নিয়ে যাচ্ছে। এখানে আছে ব্রিটিশ আমলের বারুদ ঘর। বজবজ থেকে কিলোমিটার 8 দূরে ওছিপুরে রয়েছে ব্রিটিশ আমলের তৈরি বারুদ ঘর, যদিও তা এখন সম্পূর্ণ পরিত্যক্ত। হলো ওছিপুরের বারুদ ঘর। কোনো ট্যুরিস্ট নেই এখানে, লোকাল লোকজন শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে। অথচ এই জায়গাটার সঙ্গে কত ইতিহাস জড়িয়ে আছে। এখানে একটা সময় ছিল ব্রিটিশ আমলে, যেখানে যার কাছে যত আর্মস, আর্সেনস বা ওই জাতীয় জিনিস থাকতো, একটা সার্টেন অ্যামাউন্ট ছাড়া বাকি এখানে মজুদ রাখতে হতো। এবং এই ঘরগুলোর মধ্যে দূরত্ব দেখুন, এইখানে একটা, এইদিকে একটা, এগুলো নিরাপত্তার কারণে। আবার এর জন্য রাখার জন্য সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্সও পে করতে হতো। এখন এই জায়গাগুলো পুরোপুরি
মানে অ্যাবান্ডান্ট হয়ে আছে। আসলে এই জায়গাটাকে বোধহয় সেভাবে ট্যুরিজমের জন্য প্রমোট করা হয় না, সেই জন্য এখানে একটা এই যে মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এখানে জেনারেলি বাচ্চা ছেলেরা এখানে খেলাধুলা করে, আর সমস্ত অ্যাবান্ডান্ট ঘরগুলো পড়ে আছে, ভেতরে একটা বাইকও রাখা আছে। চলুন একবার ঘুরে দেখা যাক। 1855 খ্রিস্টাব্দে কলকাতা পোর্ট ট্রাস্টের তত্ত্বাবধানে এই বারুদঘরটি নির্মিত হয়। সেই সময় কলকাতায় কোনো জাহাজ নোঙর করার আগে এই চত্বরে, অর্থাৎ অধুনা বিড়লাপুর বা বজবজ চত্বরে আগে জাহাজকে নোঙর করতে হতো এবং সেই জাহাজের কাছে 50 পাউন্ডের অতিরিক্ত যা বারুদ থাকতো তা জমা রাখতে হতো এখানে, এবং তাদের এগেনস্টে তাদের রিসিপ্টও দেওয়া হতো। আসলে সেই সময় জলযাত্রা নিরাপদ ছিল না, জলদস্যুদের হানা লেগেই থাকতো, তাই আত্মরক্ষার জন্য সমস্ত জাহাজকেই বারুদ সঙ্গে রাখতে হতো। ব্রিটিশরা চলে যাওয়ার পর এই জায়গার আর রক্ষণাবেক্ষণ করা হয়নি, আর সেই জন্য এটি হয়ে গেছে সম্পূর্ণ পরিত্যক্ত। লিটারেলি এই জায়গাটা জিরো মেনটেনেন্স। দেখলেন তো ভেতরটা। বর্ষাকালে এই জায়গা কিন্তু অ্যাভয়েড করা দরকার, যে অবস্থায় জিরো মেনটেনেন্সে পড়ে আছে এখানে সাপখোপ থাকতেই পারে। তবে বর্ষাকাল ছাড়া যে কোনো সময় এখানে আসতে পারেন। তবে কোনো পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু এখানে নেই। বজবজ স্টেশন থেকে বা চড়িয়াল মোড় থেকে অটো ভাড়া করে আসবেন। এবং ব্যাপারটা খুবই রহস্যময়। আমি সামনের জায়গাটা দেখাচ্ছি, প্রচুর ন্যাড়া গাছে, আমরা যেরকম ভূতের গল্প বা সিনেমাতে দেখে থাকি, একটা পাতা নেই গাছে, কিন্তু চারদিকে দেখুন ন্যাড়া ন্যাড়া সব গাছ আছে। খুব রহস্যময় লাগছে ব্যাপারটা। এখানে অনেকগুলো এরকম অ্যাবান্ডান্ট ঘরবাড়ি আছে। আমি সবকটা ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো ঘুরে। একটু তলিয়ে ভাবলে দেখুন ব্যাপারটা কিন্তু সত্যি রহস্যজনক। চারিদিকে সবুজের ঘনঘটা, অথচ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিছু স্পেসিফিক গাছ সম্পূর্ণ ন্যাড়া, এবং আমি যতদূর শুনলাম বছরের পর বছর ধরে এই গাছগুলো এভাবেই আছে। এই গাছগুলোর কোনো ক্ষয়ও হয় না, আর এই গাছগুলোতে কোনো দিন পাতাও আসে না। আগে পর্যন্ত এখানে একটা সিমাফোর ছিল, যেটা টেলিগ্রাফ টাওয়ার, যেখান দিয়ে ব্রিটিশ আমলে সংকেত পাঠানো হতো এক জায়গা থেকে অন্য জায়গায়। ওই বিল্ডিংটা ছিল বোধহয়, সেটা পুরো ধ্বংস হয়ে গেছে। এখানকার লোকজনও কিচ্ছু বলতে পারলো না। এখানে আরেকটা অ্যাবান্ডান্ট হাউস, ঢুকে দেখি ভেতরটা। অদ্ভুত লাগছে। আর লাইটিংও এখানে ভালো নেই। দেখুন পেছনটা পুরো অ্যাবান্ডান্ট। এখান দিয়ে সব বট গাছের গুঁড়িগুলো সব নেমে এসছে। এই মেনটেনেন্স না থাকলে আর বেশি দিন এটা টিকবে না। অথচ হিস্টোরিক্যাল, এখানে প্লাস্টার সব খসে পড়েছে। অবভিয়াসলি এতদিনের পুরনো ব্যাপার, কেউ মেনটেন করে না। বাট জানি না এর দায়িত্ব কে নেবে, যদি আদৌ নয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, না পশ্চিমবঙ্গ সরকার, না ভারত সরকার। এই জিনিসগুলো মেনটেন করলে কিন্তু ভালো ট্যুরিস্ট পাওয়া যাবে। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তবে জায়গাটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এগেন একটাই কথা, ট্যুরিস্টের তো কোনো ভিড় নেই, সেই জন্য ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। বর্ষাকাল ছাড়া যে কোনো সময় কিন্তু এখানে আসতে পারেন, আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন। কলকাতার একেবারে উপকণ্ঠে, 1 ঘন্টাও লাগে না। অচিপুর থেকে বেরিয়ে সেদিন আমার প্ল্যান ছিল বড়কাছারি যাওয়ার, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। যাকগে, সে না হয় পরে একদিন যাব এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। এরপরে অচিপুর থেকে আমি গিয়েছিলাম বাওয়ালি রাজবাড়ি, যার জন্য আপনারা অধীর আগ্রহে এতক্ষণ বসে আছেন। চলুন যাওয়া যাক সেই রাজবাড়ি এবং দেখা যাক সেখানে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। যারা বাওয়ালি রাজবাড়িতে ডে প্যাকেজ বা যে কোনো প্যাকেজে আসবেন, দেখুন যারা গাড়িতে আসবেন তারা জিপিএস মেরে চলে আসবেন। যারা এমনি আসবেন, বেস্ট অপশান হচ্ছে বজবজ আসুন ট্রেনে, সেখান থেকে একটা অটো ধরে চড়িয়াল মোড় আসুন, সেখান থেকে আরেকটা অটো ধরে বলুন বাওয়ালি মোড়ে নামবো। ওই বাওয়ালি মোড়ে নেমে 300 মিটার মতো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে কিছুটা গিয়ে বাঁ হাতে ঘুরলেই পুকুরের পাশে হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। আমার দেরি হয়ে গেছে, চলুন যাওয়া যাক। এসে গেছি রাজবাড়ির সামনে। মোটামুটি যে জায়গাটাতে নেমেছিলাম বাওয়ালি মোড় থেকে 0.5 কিলোমিটার মতো আপনাকে হেঁটে আসতে হবে। যদি গাড়ি নিয়ে আসেন কোনো অসুবিধা নেই, আদারওয়াইজ এই রাস্তাটা ইউ হ্যাভ টু ওয়াক ডাউন। পুর আর তার সামনে রাজবাড়ি, এদিকে রাজবাড়ির মন্দির। আমি ডে প্যাকেজে এসেছি কারণ নাইট প্যাকেজ ইজ ডেড এক্সপেন্সিভ ফর মি অ্যাট লিস্ট। রাজবাড়ির মেইন গেটে আপনার রিজার্ভেশন যাচাই করে নেওয়ার পর আপনাকে উষ্ণ অভ্যর্থনা করা হবে এবং আপনাকে নিয়ে যাওয়া হবে রাজবাড়ির ভেতরে ঢুকলেই একটা সরু এন্ট্রি, এবং সেটা দিয়ে মেন রাজবাড়ির সামনে এলেই দেখতে পারবেন 350 বছরের পুরনো সেই ঐতিহাসিক বাওয়ালি রাজবাড়ি।
মণ্ডল পরিবারের স্থাপত্যকর্মের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এই বাওয়ালির রাজবাড়ির বয়স আজ প্রায় 250 বছর। স্বাধীনতার পরবর্তীকালে অনাদরে এবং পরিচর্যার অভাবে রাজবাড়িটির ভগ্নপ্রায় অবস্থা হয়। সেই সময় বেশ কিছু বাংলা মুভি এবং সিরিয়ালের শুটিং হলেও রাজবাড়িটি তার হারানো রূপ ফিরে পেয়েছে কিছুদিন আগেই। হেরিটেজ গেস্ট হাউস এবং হোটেল রূপে মূল রাজবাড়িটিকে সংস্কার করা হয়েছে এবং এটি এখন পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান। হিউজ এরিয়া, মানে একজন বলে দিলেন যে এদিকে আসলে আমার 12টা 45-এ লাঞ্চ টাইম, তো জাস্ট 12টা 45-এ বাজে, তো ওই জন্যই জাস্ট আচ্ছা এইটাই মনে হয় লাঞ্চটা বোধ আগে করে নেওয়াটা বোধ হয় বুদ্ধিমানের কাজ। বাওয়ালি রাজবাড়িতে ডে প্যাকেজ বিভিন্ন রকমের হয় এবং সেটা ডিপেন্ড করে আপনি কোন থালি নেবেন, আপনি হাই টিতে পার্টিসিপেট করবেন কি করবেন না এইসবের ওপর। যেমন আমি নিয়েছিলাম ক্লাসিক জমিদার থালি, তার চার্জ পড়েছিল 1300 টাকা প্লাস জিএসটি। খাবারের মেনুটা একটু পরেই দেখতে পাবেন। আর যে কোনো ডে প্যাকেজে এই লাঞ্চের সঙ্গে আপনি পাবেন পুরো প্রপার্টিটার একটি গাইডেড ট্যুর। যে থালিটা আমি অর্ডার করেছিলাম তার মেনু ডিটেলস এবং বাওয়ালি রাজবাড়িতে আজকের ডেটে যত ধরনের প্যাকেজ আছে তার কস্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দরকার হলে পজ করে দেখে নিতে পারেন। আমার আজকে লাঞ্চের বুকিং ছিল, আমি নিয়েছি ক্লাসিক জমিদার থালি। কী কী থাকে সেটা দেখাচ্ছি, তবে এটা চার্জ পড়বে 1300 টাকা প্লাস ট্যাক্স, তো সব মিলে মোটামুটি 1500 সামথিংয়ের মতো আপনার কস্ট পড়বে। খাবার কোয়ালিটি কীরকম সেটা এলে বলতে পারছি। এখানে এসি আছে, বাইরে ভালো গরম পড়ে গেছে অলরেডি। আমি বললাম যে সার্ভ করতে, তো লেট দেম সার্ভ। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, যেটা দেখলেন এক্ষুনি। খাবারের মেনুগুলো দেখুন, প্রথমটা এসছে, পুরোটা নয় এটা। এই যেটা দেখছেন এটা হলো ভাত, স্যালাড, লঙ্কা, মানে আপনার লেবু, এটা বোধহয় বড়াচুর, আলু ঝুড়ি ভাজা, আলু পোস্ত, বেগুন ভাজা, শুক্তো, ডাল, আরও আসছে, আরও এলে আরও দেখাচ্ছি। এবার দেখুন ফিশ ব্যাটার ফ্রাই, এটা কি, একটু চিংড়ি মাছ কিনা দেখতে হবে, এটা হচ্ছে বোধহয় চিকেনের আইটেম, আরও আছে কিনা বাকি বলতে পারছি না। এর সঙ্গে ছিল ডেজার্ট, 2 ধরনের মিষ্টি দই, পাঁপড় আর চাটনি। মোটামুটি এলাহি আয়োজন। যারা খাদ্যরসিক তাদের জন্য এই ডে প্যাকেজ একদম পারফেক্ট ফিট। তবে মনে রাখবেন এখানে থালি কিন্তু শেয়ার করা যায় না। আর এই লাঞ্চেসটাকে আর একটা মাত্রা দিয়েছিল বাউল গান। যারা এখানে ডে প্যাকেজ বুক করবেন বা স্টে বুক করবেন, আচ্ছা স্টের খরচ আমি যা শুনলাম, দুজনের জন্য সারাদিন, মানে দেখুন এখানে এলে কিন্তু আপনি বাইরের কোনো খাওয়ার অপশান পাবেন না, সব খাওয়া দাওয়া সব নিয়ে দুজনের জন্য এক রাত, মানে স্টার্টিং ফ্রম এখনকার লাঞ্চ থেকে বিকেলের স্ন্যাক্স প্লাস রাত্রের ডিনার প্লাস কালকের ব্রেকফাস্ট নিয়ে দুজনের মোটামুটি খরচ পড়বে 20,000 টাকা। এটা আমার পক্ষে বলবো না নন অ্যাফোর্ডেবল, বাট কনসিডারিং দিস প্লেস এটা আমি মনে হয় না জাস্টিফাইড। যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। এখানকার যে ডিটেলস সেই ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশান, মানে কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ডে প্যাকেজে যদি আসেন এটুকু বলতে পারি যে তাহলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 50% অ্যাডভান্স পেমেন্ট করতে হবে যদি এখানে আসতে চান। এই আশেপাশে যেগুলো দেখছেন এগুলো সব এখানকার হাট, এগুলো এখানে সব জায়গাতেই থাকা যায়। এবার পুরো রাজবাড়িটা আমি
আপনাদের ঘুরে দেখাবো। আসলে এখানে গাইডেড ট্যুর আছে, আমার রিসেপশনে গিয়ে একবার জিজ্ঞেস করতে হবে যে গাইডেড ট্যুরটা কীভাবে করা যায়। ট্যুরটা এখানে শুরু হয় হচ্ছে বিকেল 3:30টার পর থেকে, এখন বাজে 2টো। আমার তো মনে হয় আমি 1:45 স্লটটা নিলেও তো, আসলে এখানে লাঞ্চের 2টো স্লট হয়। একটা হচ্ছে আপনার 12:45 থেকে 1:45, একটা 2টোর থেকে 3টে, মানে 2টো স্লট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এরা গাইডেড ট্যুরটা অ্যারেঞ্জ করে। তবে কি গাইডেড ট্যুরের তো এখনও বেশ খানিকটা দেরি, তাই এই সময়টুকুতে আপনাদের সঙ্গে এই রাজবংশের ইতিহাসের আরও কিছু গল্প বলি। সম্রাট আকবরের শাসনকালে উত্তরপ্রদেশের সৈনিক শোভারাম রায় বাংলার কৃষক এবং দস্যুদের সম্মিলিত বিদ্রোহ দমন করেন, আর প্রতিদানে তিনি নবাবের কাছ থেকে পান 3 লক্ষ একর জমি। লোকমুখে কথিত তারা বংশানুক্রমে এই সম্পত্তির প্রভূত সদ্ব্যবহার করেন এবং সুন্দরবন থেকে অনতদূরে 24 পরগনায় নিজেদের স্থায়ী বসবাস স্থাপন করেন। ততদিনে এই বংশ মণ্ডল জমিদার বাড়ি বা মণ্ডল রাজার বংশ নামে সুপরিচিত হয়ে উঠেছে। ব্যবসায়িক বুদ্ধিমত্তায় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সখ্যতা বজায় রেখে তারা ক্রমেই প্রভূত পরাক্রমশালী হয়ে ওঠেন। পরিবেশটা খুব সুন্দর। এইখানে একটা ফোয়ারা আছে, আর ওই যে আমাদের এই যে পেছনে যে আমাদের খাবার জায়গা, তার ওপাশে আর একটা পুকুর আছে, ওখানে একটা ফোয়ারা আছে। আর এদিকে যে দেখছেন নতুন বাড়ি, এই যেগুলো এগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়া। এর মধ্যেই কিন্তু যত গেস্ট আছে তাদের রাখা হয়। এখন 3:30 পর্যন্ত তো ঘুরে বেড়াতেই হবে। 2018 সালের পর থেকে এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয় এবং তার ঋত গৌরব পুনরুদ্ধার করা হয়। বর্তমানে এই রাজবাড়িতে অতিথিদের থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের ঘর। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ক্লাসিক হেরিটেজ রুম, জমিদারি স্যুট, রয়্যাল স্যুট, ডাকবাংলো ইত্যাদি। গাইডেড ট্যুরে প্রধানত এই সব ধরনের রুমকে বাইরে থেকে আপনাদের দেখানো হবে। ঠিক 3:30 বাজে শুরু হবে গাইডেড ট্যুর, বাকিটা গাইডের মুখে। গাইডের মুখ থেকে যা শুনলাম তার তর্জমা অনেকটা এইরকম। 350 বছরের এই পুরনো রাজবাড়ি, মণ্ডল বংশের শেষ উত্তরসূরি অরুণ মণ্ডল এই রাজবাড়ি বিক্রি করে দেন অজয় রাওলাকে, যিনি এখন এই রাজবাড়ির মালিক। আর সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা ছিল সংস্কারের আগে রাজবাড়ির অরিজিনাল পিকচার। এই হেরিটেজ রাজবাড়িতে সর্বমোট 49টি ঘর আছে এখন, যেগুলো গেস্টদের রাখার জন্য ব্যবহার করা হয়। তাছাড়াও এখানে হয়েছে অনেক বাংলা সিনেমার শুটিং, প্রায়ই হয়ে থাকে পার্টি। প্রতি বছর দুর্গাপূজার সময় এখানে প্রচুর লোক সমাগম হয়, আর দুর্গা দালানে এই ভিড় ম্যানেজ করা একটু অসুবিধা হয়ে যায়। তাই এই জায়গাতেই প্রতিমা বানানো হয়। আসলে বাইরে থেকে প্রতিমা আনা সম্ভব নয়, কারণ রাজপরিবারের এন্ট্রিটি খুবই ছোট। এখানেই প্রতিমা তৈরি হয়, এখানেই প্রতিমার পুজো হয় এবং পুজোর শেষে পেছনের পুকুরে এখানেই বিসর্জন হয় প্রতিমার। এটি একটি গেস্ট রুম। এখানে টোটাল 5টা গেস্ট রুম আছে। প্রত্যেক রুমে ক্যাপাসিটি 2 জন, আর 1 জন এক্সট্রা থাকতে পারে উইথ এক্সট্রা বেড। কেউ চাইলে পুরো 5টা রুমই একসঙ্গে রিজার্ভ করতে পারেন। এখন যেদিকে যাচ্ছি সেটা হলো জমিদার বাড়ির এক্সটেনশন। আমার বাঁ দিকে যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, সেগুলো এখানের গেস্টদের ড্রাইভার অ্যাকোমোডেশনের জন্য ব্যবহার করা হয়। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ডাকবাংলো। এখানে রুম, তার সঙ্গে ডাইনিং রুম অ্যাটাচড আছে। টোটাল গেস্ট ক্যাপাসিটি 5 থেকে 6 জন, আর এটা হচ্ছে চায়ের আড্ডার জায়গা। এখন সামনে যে গেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন, এটা নিউলি কনস্ট্রাক্টেড, কিন্তু তৈরি করা হয়েছে পুরনো রাজবাড়ির আদলেই। আর এইটা হলো মেন রাজবাড়ির দুর্গা দালান। দুর্গা দালানের ভেতরে চক মেলানো বারান্দাটা আর ওপরের ঝাড়বাতিটা নজর করবেন। এইটাকে কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে দর্শকদের দেখার জন্য। অন্দরমহলে প্রবেশ করলে প্রথমেই দেখবেন বিরাট ডাইনিং হল। তারপরে এগিয়ে গেলে দেখতে পাবেন রাজবংশের পূর্বপুরুষদের ছবি, তাদের ব্যবহৃত পিয়ানো, গ্র্যামোফোন এবং আরও বিভিন্ন আসবাবপত্র।
মেইন রাজবাড়ির ভেতরে অন রিকোয়েস্ট ডাইনিংয়েরও ব্যবস্থা আছে। এই গাইডেড ট্যুরের সবথেকে শেষ পর্বে রয়েছে জেলখানা, যেটা রাজবাড়ির গ্রাউন্ড ফ্লোরে। ভেতরে ঢুকলেই একটা অন্ধকারাচ্ছন্ন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ আপনি অনুভব করবেন। তবে এই জেলখানাটাকে আজকের ডেটে এখানকার রিক্রিয়েশন রুম বানানো হয়েছে। এখানে আছে দাবার বোর্ড, ক্যারাম বোর্ড, স্নুকার বোর্ড, আরও অনেক ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা। আর এর সঙ্গেই শেষ হয় রাজবাড়ির গাইডেড ট্যুর এবং রাজবাড়ির ডে প্যাকেজ। তো এই ছিল আমার ডে প্যাকেজ ডেকেশন অ্যাট বাওয়ালি রাজবাড়ি, লাঞ্চ আর প্লাস গাইডেড ট্যুর। থাকলে পরে হয়তো রাত্রিবেলা যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো দেখার সৌভাগ্য হতো, বাট এবার তো থাকা হলো না, পরে কোনো দিন এসে থাকবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমাকে আমার ট্যুরের রিয়েল টাইম আপডেট পেতে প্লিজ ফলো করবেন আমাকে আমার ইউটিউব পেজে, ফেসবুক পেজে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। এই বাওয়ালি রাজবাড়ির ওয়েবসাইট অ্যাড্রেস, ইনকোয়ারি নাম্বার সমস্ত কিছু থাকবে ডেসক্রিপশানে, এই ভিডিওর ডেসক্রিপশানে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ট্রাভেলিং। বাই।